প্রিয় ছাত্রছাত্রী, দশম শ্রেণীতে আমি তোমাদেরকে গত ক্লাসে পলিমার নিয়ে পড়িয়েছিলাম। পলিমার সংক্রান্ত কিছু বিষয় পড়েছিলাম। আশা করছি তোমরা এই পাঠদানটি দেখেছো ভালো মতো। এবং আমি তোমাদের বলে রাখি, আমরা যা তোমাদেরকে পড়িয়ে দিলাম বা তোমরা অনলাইনে পাচ্ছ, এই ক্লাসগুলো সুন্দর মতো খাতায় লিখে রাখবে এবং পর্যায়ক্রমে কি পড়াচ্ছি একটা সিকোয়েন্স রাখবে। এই সিকোয়েন্সে পড়তে থাকবে এবং রসায়নের মধ্যে তো কিছুটা হলেও তোমাদের সুবিধা হবে। তো পড়ালেখা একটু মনোযোগী থাকবে। সেই কামনায় আমি আজকে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন করাবো বলেছিলাম পূর্বেই। এই একটা প্রশ্ন উদ্দীপক দেখো একটু খেয়াল করে। প্রথমেই আমরা তোমাদের ক্লাসে বলেছিলাম, আমি উদ্দীপক না দেখে কখনো প্রশ্নের দিকে তাকাবে না। যদি সুযোগ থাকে প্রশ্নগুলোকে এভাবে ঢাকনা দিয়ে রাখবে, আর উদ্দীপক পড়ে বুঝবে কি বলবে, উদ্দীপকে কি বলল, উদ্দীপক পড়ে তারপর সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো প্রথমেই বলি আমি, দেখো পলিথিনের মনোমাস কালকেই করেছিলাম। পলিমারের মধ্যে পলিথিন তৈরি হয়েছিল কোত্থেকে? পলিথিন তৈরি হয়েছিল ইথিন থেকে। ইথিন হলো পলিথিনের পলিমার। তা আমরা দেখো এখানে পলিথিনের মনোমার হচ্ছে ইথিন। পলিথিনের পলিমার হচ্ছে ইথিন, আর প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে তোমার, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। এরপরে 2 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন। এখন এখানে একটা ক্লু রয়ে গেছে, 2 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বনটি আসলে কি হবে? 2 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বনটি কি তোমার 2 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বনটি কি ইথেন হবে, নাকি ইথিন হবে, না ইথাইন হবে? সেটা উদ্দীপক থেকে বুঝে নিতে হবে। এইখানে ছাত্রছাত্রী একটু খেয়াল করো। তাহলে সি পাত্রটি বললাম যে সি পাত্রে যে হাইড্রোকার্বন বলছে 2 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন, এখানে উদ্দীপকে বোঝা যাচ্ছে না এই হাইড্রোকার্বনটি কি ইথেন হবে, নাকি ইথিন হবে, নাকি ইথাইন হবে। আমরা প্রশ্ন বুঝে প্রশ্নের সাথে সামঞ্জস্য করলে তা বোঝা যাবে এটা আসলে কি। তো প্রথম প্রশ্ন হচ্ছে অ্যালকাইল মূলক কি? আমরা এই প্রশ্নের উত্তরটা দেব। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা একটু খাতায় লিখে নাও। সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন হতে, সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন হতে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হলে একটু দেখো, সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন হতে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হলে যে একযোজী মূলক পাওয়া যায় তাকে বলা হয় অ্যালকাইল। আমরা একটা সমীকরণের মাধ্যমে দেখাই।
সম্পৃক্ত হাইড্রোকার্বনটি যদি RH হয়, এখান থেকে একটি হাইড্রোজেন পরমাণু চলে গেল, মাইনাস করলাম, এটা মাইনাস না, এটা দ্বারা অ্যালকাইল মূলকের বন্ধন বোঝানো হয়, একযোজীমূলক। তাহলে এটা হচ্ছে অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন হতে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হলে যে একযোজীমূলক পাওয়া যায়, এটাই হলো অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক। তো প্রিয় ছাত্রছাত্রী, আমার মনে হয় অ্যালকাইল মূলকের সংজ্ঞা বুঝলাম। এই পরবর্তীতে আমরা বেনজিনকে অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন, একটু খেয়াল করো। আমরা ভয়ের প্রশ্নটা বুঝে দিলাম, এখানে লিখো বেনজিনকে অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন। এখন প্রথম কথা হচ্ছে আমরা অ্যারোমেটিক যৌগ কোনটি চিনতে হবে। তো এই ক্ষেত্রে আমরা অ্যারোমেটিক যৌগ হচ্ছে সিলেবাসে যে আছে অ্যারোমেটিক যৌগের কথা বলা হয়েছে, বেনজিন ও তার সমবর্তী যৌগসমূহকে অ্যারোমেটিক যৌগ বলা হয়, এই কথাটা বলা হয়েছে। তো আমরা একটু ডিটেলস করব। এই ক্ষেত্রে আমরা জিনিসটা এভাবে একটু লিখব। তোমাদের আমি পড়ানোর সময় জিনিসটা পড়েছিলাম, ক্লাসে পড়ানোর সময় বলেছিলাম, যে সকল বলয়াকার সমতলীয় এখানে জৈব যৌগ হবে, জৈব যৌগের অণুতে সঞ্চালনশীল 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন বর্তমান, তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। ছাত্রছাত্রী, আমার মনে হয় এটা কোনো কঠিন সংজ্ঞা না, এইটাই এসএসসি লেভেলে পড়লে কোনো দোষের হবে না। এক্ষেত্রে জিনিসটা এই সংজ্ঞাটি পড়ে থাকলে সুবিধা হবে। আমরা যদি বেনজিনকে অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন ব্যাখ্যা করি, এই প্রশ্নটাই ইন্টারমিডিয়েট উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসে। তা আমরা তোমাদেরকে ওভাবে প্রস্তুত করছি, যে সকল বলয়াকার সমতলীয় যৌগের অণুতে সঞ্চালনশীল 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন বর্তমান, তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। তা আমরা অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা এভাবে লিখতে হবে। এবার আমরা বেনজিনের সংকেত লিখব এবং তা থেকে দেখব এটা অ্যারোমেটিক কিনা। বেনজিনের সংকেত এইভাবে দেখাবো। এটা হচ্ছে বেনজিন, এর সঞ্চরণশীল পাই ইলেকট্রনের সংখ্যা, পাই ইলেকট্রনের সংখ্যা 6টি। একটু খেয়াল করো 6টি কোনগুলো একটু দেখায়। বেনজিন একটি বলয়াকার যৌগ, এখানে সঞ্চালনশীল পাই ইলেকট্রন হচ্ছে মূলত, এখানে একটা আরেকটি বন্ধন দেখা যাচ্ছে, দেখো একটি বন্ধনে দুটি ইলেকট্রন, একটি বন্ধনে দুটি পাই ইলেকট্রন বিবেচনা করতে হবে, তাহলে 2, 4, 6টি। এই সঞ্চালনশীল পাই ইলেকট্রনের সংখ্যা 6 এখানে বলতে হবে। সুতরাং সংজ্ঞায় যেটা বলেছিলাম
মূলত 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন, ওটা একটা নিয়ম, এটা হচ্ছে হাকেল নিয়ম। হাকেল নিয়ম মতে পাই 4n+2 = 6, বা এদের ক্যালকুলেশন করলে n = 1 পাবো। বলবে যে এখানে n = 1 একটি পূর্ণ সংখ্যা এবং 6 একটি হাকেল সংখ্যা। অর্থাৎ এখানে যে 1 হলো, 1 একটি পূর্ণ সংখ্যা এবং 6 একটি হাকেল সংখ্যা, তাই বেনজিনকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। তাই বেনজিনকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। আমার মনে হয় একটু লিখতে পারলে হবে। তো প্রথমেই অ্যারোমেটিক যৌগের সংজ্ঞাটিকে লিখলে ভালো হবে। যদি অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা তোমার জটিল মনে হয়, তাহলে ওই বেনজিন ও তার সমগোত্রীয় যৌগসমূহকে অ্যারোমেটিক যৌগ বলা হয়, এটা বললেও চলবে। তবে এক্ষেত্রে অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা দেওয়ার পরে বেনজিনের সংখ্যাটা লিখতে হবে, এখানে সঞ্চালন সংখ্যা ছয়টি বলে এই জিনিসটা দেখাতে হবে। আর যদি বলে যে বেনজিন একটি বেনজিনের মধ্যে বেনজিনয়েড রিং আছে বা বেনজিনয়েড বলয় আছে, এই জন্য বেনজিনকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। কথাটি আসলে এসএসসি লেভেলে বলেছে, কিন্তু শুধু এইটুক বলে আসলে বেনজিনকে অ্যারোমেটিক যৌগ বলা হয়, এটার উত্তরটা দেওয়া মনে হয় সমীচীন হবে না। আমরা একটু ডিটেলস লিখলাম, তোমরা এটুক করবে, আমার মনে হয় যে কোনো শিক্ষক এটা বুঝবেন। এর পরবর্তীতে আমরা গয়ের প্রশ্নের উত্তরটা দিচ্ছি। বলেছে সি পাত্রের হাইড্রোকার্বনটি, দেখো একটু করে, সি পাত্রের হাইড্রোকার্বনটি CnH2 সাধারণ নিয়ম অনুসরণ করলে। এই যে কথাই তোমাদের প্রথম বলেছিলাম আমি, সি পাত্রে বলেছে শুধু 2 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন, কিন্তু এটা বলা হয়নি যে অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন। তাহলে যেহেতু এই সাধারণ নিয়ম অনুসরণ করে বলেছে, তাহলে নিশ্চয়ই অ্যালকাইন। তাহলে প্রথমেই দেখো ভয়ের এই অঙ্গাম প্রয়োগের প্রশ্নে সি পাত্রের পাত্রের 2 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বনটি সি পাত্রের 2 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বনটি CnH2 সাধারণ নিয়ম অনুসরণ করলে এটি C2H2 বা ইথাইন। প্রথমে আমরা লিখব সি পাত্রের 2 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বনটি CnH2 সাধারণ নিয়ম অনুসরণ করলে, তাহলে আমি এখানে 2 কার্বন দেখো, 2 বসালে 2 দুগুণে 4, 4 থেকে 2 চলে গেলে C2H2, তখন এটি C2H2 হয়। এটার আমরা গাঠনিকভাবে লিখলে
CH ট্রিপল বন্ড CH বা এটাকে ইথাইন বলি, এটা হয়। তাহলে আমরা এখন খেয়াল করো, তোমাকে প্রথমেই দ্বিকার্বনিষ্ট হাইড্রোকার্বনটি এটা নির্ণয় করা, এটা যে ইথাইন হবে এটা নির্ণয় করতে পারলে কিন্তু 1 নম্বর। তাহলে আমরা এটা এখন ইথাইন কেমন করে প্রস্তুত করব। এখন বলবো যে আমরা ইথাইনকে নিম্নরূপে প্রস্তুত করতে পারি বা প্রস্তুত করা যায়। নিম্নরূপে প্রস্তুত করা যায়। প্রস্তুতিটা কি আমরা একটু করে বলি। ক্যালসিয়াম কার্বাইডকে CaC2 কে, এটার নাম ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইডকে আদ্র বিশ্লেষণ করবে। আদ্র বিশ্লেষণ করলে আমরা আগে বিক্রিয়াটা লিখি। ক্যালসিয়াম এইভাবে কার্বনিক সংকেতটা দেখাতে হবে। এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। আদ্র বিশ্লেষণ পানি H ভাবে লিখবো। এখানে একটা উত্তপ্ত করতে হবে, উত্তাপের চিহ্ন দেখাতে হবে। আদ্র বিশ্লেষণ মূলত আদ্র বিশ্লেষণ করলে আমরা ইথাইন পাবো। ওটা কিভাবে হয়? আসলে এখানে দুই কারণে, এখান থেকে দুই অণু পানি থেকে দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে। এই C ট্রিপল বন্ড C, এখানে একটা H এইভাবে যুক্ত হবে, প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখানে বিক্রিয়ার সমতা বিধান হয়ে যাবে। এটার নাম ইথাইন। তো একটু খেয়াল করো, আমি দেখো C পাত্রের দ্বিকার্বন বিশিষ্ট হাইড্রোকার্বনটি ইথাইন, যা সাধারণ নিয়ম অনুসরণ করলে সাধারণ নিয়ম অনুসরণ করলে এটা হবে ইথাইন। এটাকে এই ইথাইনকে নিম্নরূপে প্রস্তুত করা যায়। অর্থাৎ এখানে আমরা যদি এরকম বলি ক্যালসিয়াম কার্বাইড CaC2, ক্যালসিয়াম কার্বাইডকে আদ্র বিশ্লেষণ করলে এখানে বলে দিই ইথাইন উৎপন্ন হয়। আর এই বিক্রিয়াটিতে হাইড্রোজেনের সংযোজন হলো, তাই এটা একটি বিজারণ বিক্রিয়া। এই কথাগুলো বললে ভালো, না বললে কোনো সমস্যা নেই। যদি ভালো লাগে তুমি লিখতে পারো, বা শুধু এখানে বিক্রিয়াটা লিখে দিয়ে একটা লাইন লিখে বিক্রিয়াটা লিখে দিলেও এটি অনুধাবন প্রয়োগের বিষয় হয়ে যাবে। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আমি উচ্চতর দক্ষতার প্রশ্নটি আগামী দিন দেখাবো। তো তোমরা এই প্রশ্নটা একটু খেয়াল রাখবে। উচ্চতর দক্ষতার প্রশ্নটি হচ্ছে যে A এবং B এর পারস্পরিক রূপান্তর। এটা একটু সময় যাবে, সেই জন্য আমি ক্লাসে পড়ালাম না। আগামী দিন এটার উপরে প্রশ্নটা পড়াবো এবং পরবর্তীতে আরেকটা জিনিস শেষ করব। তো আমি এখানেই শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।